গ্রীষ্মের দুপুর। প্রচণ্ড গরমে রাস্তাগুলো যেন ফুটন্ত তেলের কড়াই হয়ে উঠেছে। ইরা কলেজ থেকে বাড়ি ফিরছিল হাঁপাতে হাঁপাতে। আজ ক্লাসে খুব হাসির একটা ঘটনা ঘটেছিল, সেজন্য হাসিমুখে নিজের চুলের বেনিটা ঠিক করতে করতে বাড়ির গেট পেরিয়ে এসে ভেতরে ঢুকে গেল। কিন্তু দরজার কাছে পৌঁছাতেই থমকে দাঁড়াল। বাড়ির ভেতরে আজ যেন অন্যরকম একটা পরিবেশ। নীরব, চাপা চাপা গুঞ্জন। সবার মুখ গম্ভীর। বসার ঘরে কয়েকজন লোক বসে আছে। পাশের ঘরের জানালার পর্দা হালকা বাতাসে উড়ছিল। ইরা ভ্রু কুঁচকে ভেতরে ঢুকতেই বড় আপু ফাতেমা দৌড়ে এসে বলল, কি রে, এত দেরি করলি কেন? তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে নে। ইরা অবাক হয়ে বলল, কেন? কি হয়েছে? ফাতেমার মুখে এক রহস্যময়ী হাসি ফুটল। একটু চুপ থেকে সে বলল, আজ সন্ধ্যায় তোর বিয়ে। ইরা থমকে দাঁড়াল। মনে হলো পায়ের নিচের মাটি সরে গেল। কি? কিসের বিয়ে? কার সাথে? ওই যে বসার ঘরে লম্বা ছেলেটাকে দেখছিস, মাথা নিচু করে বসে আছে। ও হলো কাদের ভাই, তোর খালাতো ভাই। এখন তোকে বিয়ে করে নিয়ে যাবে। ফাতেমার কথাটা ইরার কানে যেন ধাক্কা দিয়ে গেল। এই যে পৃথিবীটা এখনো চলছে, বাতাস বইছে, পাখিরা ডাকছে, সব কেমন অচেনা লাগছে তার কাছে। মজা করিস না আপু, আমি সিরিয়াসলি বলছি। ইরার কণ্ঠে রাগ আর আতঙ্ক একসাথে মিশে গেল। মজা করছি না। বাবা মা রাজি হয়েছে। মামা মামিরও ইচ্ছা ছিল। আজ সন্ধ্যায় বিয়ে। তোকে সাজাতে হবে এখন। ইরা দরজার পাশে রাখা ছোট টেবিলটায় হাত রাখল। মনে হচ্ছিল তার শরীর কাঁপছে। ঠোঁট শুকিয়ে গেছে। এই বাড়িতেই সে বেড়ে উঠেছে, কত সুখ দুঃখের দিন কেটেছে। অথচ আজ তার ভবিষ্যতের একটা বড় সিদ্ধান্ত নিয়ে ফেলা হয়েছে আর তাকে কেউ কিছু জানায়নি। সে ছুটে বেরিয়ে গেল মায়ের ঘরে। মা চুপচাপ একটা লাল শাড়ি ভাঁজ করে তুলে রাখছিলেন আলমারিতে। ইরা কাছে গিয়ে বলল, মা, এটা কি হচ্ছে? আমাকে কিছু না জানিয়ে বিয়ে ঠিক করেছ? মা পিছন ফিরে তার দিকে তাকালেন। চোখে যেন এক ধরনের চাপা কষ্ট ছিল। কাছে এসে ইরার মাথায় হাত বুলিয়ে দিলেন। সব তোর ভালোর জন্যই করছি মা। কাদের খুব ভালো ছেলে, পড়াশোনা শেষ করে ডাক্তার হয়েছে। তোর বাবারও খুব পছন্দ। ইরা কান্না সামলাতে পারছিল না। সে অস্ফুট গলায় বলল, কিন্তু মা, আমি তাকে চিনি না। আমার মতামত একবারও নিলে না? মা তাকে বুকের মধ্যে টেনে নিয়ে বললেন, ভয় পাস না মা, সময়ের সাথে সব ঠিক হয়ে যাবে। বিয়ের পরই মানুষ একে অপরকে চিনতে শেখে। তুই সুখে থাকবি, আমাদের বিশ্বাস কর। ইরা মায়ের বুকের মধ্যে মুখ গুজে হাউমাউ করে কেঁদে দিল। বাড়িতে উৎসবের আমেজ। গেটের সামনে ছোট ছোট আলোর মালা ঝুলছে। ভিতরে মেয়েদের হাসির শব্দ শোনা যাচ্ছে। ইরাকে সাজানো হয়েছে লাল বেনারসি শাড়িতে। মাথায় ঘোমটা টেনে বসিয়ে দেওয়া হয়েছে আয়নার সামনে। কিন্তু ইরার চোখে মুখে কোনো আনন্দ নেই। তার ভাবনাগুলো যেন ভাঙা কাচের মতো এদিক ওদিক ছড়িয়ে আছে। ঘরের বাইরে থেকে কানের মধ্যে ভেসে এলো পুরোহিতের কণ্ঠ, সব প্রস্তুত তো? বরকে বসানো হয়েছে? ইরার বুক ধক করে উঠল। বর? সেই ছেলেটা? কাদের ভাই? ঘরের দরজায় বড় আপু এসে দাঁড়াল। চল ইরা, সময় হয়ে গেছে। ইরা চুপচাপ উঠে দাঁড়াল। তার মনে হচ্ছে সে একটা ঘোরের মধ্যে আছে। কেউ তাকে নিয়ে যাচ্ছিল, অথচ তার পায়ের নিচে মাটিটাও যেন বিশ্বাসঘাতক হয়ে গেছে। ঘরের দরজার সামনে দাঁড়িয়ে কাদের কিছুক্ষণ থমকে রইল। গাড়ি নিয়ে বউকে নিয়ে এসেছে ঠিকই, কিন্তু ভিতরে ঢোকার সাহস পাচ্ছে না। তার বন্ধুরা ফিসফিস করে বলল, যা ব্যাটা, আর দেরি করিস না।
প্রথম রাত কি আর বারবার আসে? কাদের মাথা নিচু করে ঘরের দরজা ঠেলে ভেতরে ঢুকল। ঘরটাকে সুন্দর করে সাজানো হয়েছে। বিছানার উপর ফুলের পাপড়ি ছড়ানো। জানালার পর্দায় হালকা বাতাসে দুলছে। ইরা চুপচাপ বসেছিল মাথা নিচু করে। হাতের বালাগুলো ঠান্ডা হয়ে আছে। দরজা বন্ধের শব্দ শুনে তার শরীরটা কেঁপে উঠল। কাদের ধীরে ধীরে তার সামনে এসে দাঁড়াল। একটু কেশে নিয়ে বলল, ভয় পেও না, আমি নিচে ঘুমাচ্ছি, তোমার সময় নাও, আমাদের সামনে অনেক সময় পড়ে আছে। ইরা ঘোমটার ফাঁক দিয়ে অবাক হয়ে তার দিকে তাকাল। কাদেরের মুখে কোনো জোর নেই, রাগ নেই, কেবল একটা শান্ত অথচ দৃঢ় কণ্ঠ। ঘরের বাতিটা হালকা আবছা করা। ফুলের গন্ধে ঘরটা মিষ্টি একটা সুবাসে ভরে আছে। ইরা চুপচাপ বসে আছে বিছানার এক কোণায়। তার চোখের দৃষ্টি জানালার বাইরে চলে গেছে। রাতের আকাশটা আজ কেমন যেন ফাঁকা মনে হচ্ছে। ছোট ছোট তারা ছড়িয়ে আছে, কিন্তু ইরার মনে হচ্ছে সেগুলোও তার মতোই একা। কাদের নিচে বিছানা করে শুয়ে পড়েছে। ইরার মনে হচ্ছিল, এই চুপচাপ মানুষটা কেন এমন? এমন কি তার জন্য কোনো অনুভূতি নেই? বিয়ের রাত বলে কথা, কমপক্ষে কিছু তো বলা উচিত ছিল। ইরা ঘোমটার আড়াল থেকে তার দিকে তাকাল। কাদের চুপচাপ শুয়ে আছে। মনে হচ্ছে সে ঘুমিয়ে পড়েছে। ইরা একটু কেশে উঠল, দেখার জন্য যে কাদের আসলে ঘুমিয়েছে কিনা। কিন্তু কাদের কোনো সাড়া দিল না। আপনি কি ঘুমিয়েছেন? ইরা আস্তে করে বলল। কাদের চুপচাপই রইল। কয়েক সেকেন্ড পর মৃদু কণ্ঠে বলল, না, ঘুমাইনি। ইরার গলা কাপা কাপা। আপনি কি সত্যিই নিচে ঘুমাবেন? হুম। কাদের সোজা উত্তর দিল। কেন? কারণ আমি চাই না তুমি অস্বস্তিতে পড়ো। এই বিয়েটা তোমার জন্য যেমন হুট করে এসেছে, আমার জন্য তেমন। কিন্তু আমাদের একে অপরকে সময় দিতে হবে। তোমার কাছে আমি অপরিচিত। ইরা চুপ হয়ে গেল। হঠাৎ কেন যেন কাদেরের কথায় একটা স্বস্তি পেল সে। সকাল। ইরার ঘুম ভাঙল এক অদ্ভুত শব্দে। হালকা টুংটাং আওয়াজ। ঘরের এক কোণায় বসে কাদের একটা বইয়ের পৃষ্ঠা উল্টাচ্ছে। চোখে চশমা পরা। শান্ত চেহারায় মন দিয়ে বই পড়ছে সে। ইরা ধীরে ধীরে উঠে বসল। মাথার ঘোমটা এখনো সরে পড়েনি। বিছানা ছেড়ে নামতেই কাদের তাকিয়ে বলল, ভালো ঘুম হয়েছিল? ইরার গলা শুকিয়ে গেছে। সে জবাব দিল না। কাদের বই বন্ধ করে চশমাটা খুলে রেখে দিল টেবিলের উপর। তোমার চা লাগবে? আমি নিচে গিয়ে বলতে পারি। ইরা এবার অবাক হয়ে তাকালো তার দিকে। ছেলেটা এত চুপচাপ, এত শান্ত কেন? তার কি কোনো রাগ নেই, কোনো অভিযোগ নেই? নাস্তার টেবিল। ইরাকে ডাইনিং টেবিলে বসতে দেখে কাদেরের মা খুশি হয়ে বললেন, বৌমা, তুই কি খাস? পরোটা না পায়েস? ইরা মৃদু হেসে বলল, পায়েস। কাদের চুপচাপ পাশের চেয়ারে বসে নাস্তা করছে। তার মায়ের কথায় মাঝে মাঝে হালকা হাসে। ইরা অবাক হয়ে দেখল, কাদের হাসলে মুখটা কেমন মায়াবী হয়ে যায়। তার চোখে তখন একটা অদ্ভুত প্রশান্তি খেলা করে। কাদের, আজ তুমি বউকে নিয়ে বাইরে একটু ঘুরে এসো। ইরা তো আমাদের পরিবারের নতুন সদস্য। তাকে সব জায়গা দেখিয়ে আনো। ইরার বুক ধক করে উঠল। বাইরে যাওয়া? কাদেরের সাথে? ইরা ভাবতে পারছে না এই ছেলেটার সাথে কিভাবে এত সহজে কথা বলবে। বিকেল। কাদের গাড়ির চাবি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। ইরা তার লম্বা পাড়ের সাদা সালোয়ার কামিজ পরে বাইরে এলো। পেছনে থেকে কাদের বলল, রেডি? ইরা চুপচাপ গাড়ির সামনে গিয়ে দাঁড়াল। প্রথমবারের মতো কাদের দরজা খুলে দিল তার জন্য। ইরা একটু সংকোচের সাথে উঠে বসল। গাড়ি চলতে শুরু করল।
কিছুক্ষণ চুপচাপ থাকার পর ইরা আস্তে করে বলল, আপনি কি সবসময় এত চুপচাপ? কাদের এক মুহূর্তের জন্য তার দিকে তাকিয়ে বলল, চুপ থাকলেই কি মানুষ অনুভূতিহীন হয়ে যায়? ইরা কাদেরের কথায় অবাক হল। ছেলেটা কথা খুব কম বলে, কিন্তু যা বলে তাতে কোথাও যেন গভীরতা আছে। কাদের বলল, নামবে? ইরা একটু ইতস্তত করল, তারপর নেমে গেল। কাদের তার পাশে এসে দাঁড়াল। পার্কের ভেতরে বেশ কয়েকটা পরিবার বসে আছে। ছোট ছোট বাচ্চারা দৌড়াচ্ছে। ইরা তাদের দিকে তাকিয়ে বলল, আপনারা কি খুব ছোটবেলায় আমাদের বাসায় আসতেন? কাদের একটু হাসল। হুম, মা বলতেন। আমি তখন খুব ছোট ছিলাম। তোমার সাথে হয়তো দেখা হয়েছে, কিন্তু মনে নেই। ইরা এবার হেসে ফেলল। আপনাকে দেখে মনে হয়েছিল আপনি কখনো বাচ্চা ছিলেন না। জন্ম থেকেই আপনি এই রকম শান্ত। কাদেরও এবার হেসে উঠল। ইরা অবাক হয়ে দেখল ছেলেটার হাসিটা খুব সুন্দর। তার চোখের কোণায় ছোট ছোট ভাঁজ পড়ে যায়। ফেরার পথে গাড়িতে বসে ইরা হঠাৎ বলল, আপনি এত শান্ত কেন? রাগ করেন না? কাদের এবার একটু গম্ভীর হল। রাগ করি, কিন্তু খুব সামান্য কারণে রাগ করি না। সময় আর সম্পর্ক খুব দামি, চাইলেই ভাঙা যায় না। ইরা চুপচাপ জানালার বাইরে তাকাল। কোথায় যেন কাদেরের কথাগুলো তার মনের গহীনে গিয়ে ধাক্কা দিল। রাতে কাদের রুমে এসে বই খুলে বসল। ইরা চুপচাপ তাকে দেখছিল। এই মানুষটা কি সত্যিই অনুভূতিহীন, নাকি সে শুধু তার অনুভূতি প্রকাশ করতে জানে না? তার বুকের মধ্যে অদ্ভুত একটা অনুভূতি হল। এই মানুষটার সাথে কি সে সত্যিই একদিন মানিয়ে নিতে পারবে? ইরা চোখ বুজে শুয়ে পড়ল, কিন্তু তার মনে কাদেরের সেই হাসিটা এখনো খেলা করছে। রাতের শহর ঢাকার রাস্তা যেন নিস্তব্ধ। জানালার পর্দা একটু সরিয়ে বাইরে তাকিয়েছিল ইরা। তার চোখে ঘুম নেই। ঘরের কোণায় রাখা টেবিল ল্যাম্পের হলুদ আলোয় ছায়ার মতো নীরবতা খেলা করছে। কাদের নিচে বিছানা করে ঘুমিয়ে আছে। তার শ্বাসপ্রশ্বাসের শব্দ টুকটাক ভেসে আসছে। ইরা ঘুমানোর চেষ্টা করছে, কিন্তু মাথার মধ্যে একটার পর একটা চিন্তা এসে ভিড় করছে। কাদেরের সেই কথা মনে পড়ছে বারবার, চুপ থাকলেই কি মানুষ অনুভূতিহীন হয়ে যায়? ইরা ঘাড় ঘুরিয়ে দেখল কাদের গভীর ঘুমে মগ্ন। তার মুখে একটা প্রশান্ত ভাব। মনে হল এই মানুষটার জীবন অনেক কিছু ছুঁয়েছে, কিন্তু কোথাও যেন সে সবকিছু থেকে সরে এসেছে। সকালের চা। সকালে ঘুম ভাঙতেই ইরা দেখল কাদের নেই। বিছানা সুন্দর করে গুছিয়ে রাখা। জানালার পাশের টেবিলে একটা নোট রাখা আছে। আমি হসপিটালে যাচ্ছি, নাস্তা করে নিও। কাদের। ইরা নোটটা হাতে নিয়ে তাকিয়ে রইল। মামি এসে দরজার সামনে দাঁড়িয়ে বললেন, ও তো সকালেই বেরিয়ে গেছে। তুই তৈরি হয়ে নাস্তা করতে আয়। ইরা ধীরে ধীরে নাস্তার টেবিলে গেল। তার চুল এলোমেলো, চোখে এখনো ঘুমের রেশ। মামি তার প্লেটে পরোটা আর সবজি তুলে দিতে দিতে বললেন, কাদের একটু চুপচাপ, জানিস তো। ছোটবেলা থেকেই ওর স্বভাবটা এমন, কিন্তু মনটা খুব ভালো। ইরা চুপচাপ খেতে লাগল। মামির কথাগুলো শুনছে, কিন্তু কোনো জবাব দিল না। বিকেলে রুমে ইরা বইয়ের তাক ঘাঁটতে ঘাঁটতে একটা পুরনো ডায়েরি পেল। নীল মলাটের সেই ডায়েরির প্রথম পাতায় সুন্দর হাতের লেখা, একাকিত্ব মানে খারাপ নয়, এটা নিজেকে জানার একটা সুযোগ। ইরা অবাক হল। এই লেখাগুলো কি কাদেরের? সে ডায়েরির পাতা উল্টাতে লাগল। প্রতিটি পাতায় ছোট ছোট কবিতা, অনুভূতির টুকরো লেখা। এক জায়গায় লিখা, মানুষ অনেক দূর চলে যায়, কিন্তু তার স্মৃতি কোথাও আটকে থাকে। যেমন নদীর পাড়ে একটা ভাঙা নৌকা পড়ে থাকে, অথচ নদী বয়ে চলে যায়।
ইরার বুকের মধ্যে যেন একটা অজানা কষ্ট তৈরি হল। কাদেরের এই চুপচাপ জীবনের পেছনে নিশ্চয়ই কিছু আছে। বিকেলে কাদেরের ফিরে আসা। গেটের সামনে গাড়ির শব্দ শুনে ইরা জানালার পাশে গেল। কাদের ফিরেছে। ক্লান্ত মুখ, চোখে গভীর চিন্তা। গাড়ির দরজা বন্ধ করে সে ধীরে ধীরে ভেতরে এলো। ইরা তার দিকে তাকিয়ে বলল, আপনি তো খুব ভোরে বেরিয়ে গিয়েছিলেন। সারাদিন কি কাজ করলেন? কাদের একটু হাসল। তার হাসিতে ক্লান্তির ছাপ। ডাক্তারদের সময় বলে কিছু থাকে না, কিন্তু তাতে অভ্যস্ত হয়ে গেছি। এত কাজের মাঝে আপনি ক্লান্ত হন না? কাদের চুপ করে ইরার দিকে তাকালো। ক্লান্তি আসে, কিন্তু কোনো একদিন বিশ্রাম নেব, এই ভাবনা নিয়ে বেঁচে থাকি। কথাগুলো শুনে ইরার বুকের মধ্যে আবারও অদ্ভুত একটা শূন্যতা তৈরি হল। রাতে ইরা পড়ার টেবিলে বসে একটা বই খুলে রেখেছে, কিন্তু তার মন বইয়ে নেই। বারবার মনে পড়ছে সেই নীল মলাটের ডায়েরির লেখা। কাদেরের পায়ের শব্দ শুনে সে ঘুরে তাকাল। কাদের হাতের ব্যাগটা টেবিলে রেখে একটা চেয়ার টেনে বসল। কি পড়ছ? কাদের জিজ্ঞেস করল। এমনি, একটা উপন্যাস। কোনো লেখকের? ইরা বইয়ের মলাট দেখিয়ে বলল। কাদের কিছুক্ষণ তাকিয়ে থাকল ইরার দিকে। তারপর বলল, তুমি কি লিখতে ভালোবাসো? ইরা অবাক হল। কাদের কিভাবে বুঝল? হ্যাঁ, মাঝে মাঝে গল্প লিখি, কিন্তু প্রকাশ করিনি কখনো। কাদের একটু হাসল। লেখার মধ্যে একটা মুক্তি আছে। তুমি লিখে যাও, একদিন হয়তো অনেকেই তোমার লেখা পড়বে। ইরা চুপচাপ কাদেরের দিকে তাকিয়ে রইল। এই মানুষটা কি সত্যিই অনুভূতিহীন, নাকি সে তার অনুভূতিগুলো খুব যত্ন করে লুকিয়ে রাখে? বিকেলের রোদ নরম হয়ে এসেছে। বারান্দার লোহার রেলিং ধরে দাঁড়িয়ে ইরা আকাশের দিকে তাকিয়ে আছে। সেদিন থেকে একটা অদ্ভুত পরিবর্তন হচ্ছে তার ভেতরে। কাদেরের সেই ছোট ছোট কথাগুলো, তার নীরবতা যেন মনের মধ্যে এক ধরনের প্রশ্ন তৈরি করছে। মামি কিচেনে ব্যস্ত। আজ ছুটির দিন বলে কাদের বাড়িতেই আছে। ইরা তার রুমের সামনে দাঁড়িয়ে কি করবে ভেবে পাচ্ছিল না। হঠাৎ রুমের দরজা খুলে গেল। কাদের বাইরে এসে ইরাকে দেখে একটু অবাক হয়ে বলল, কিছু দরকার ছিল? ইরা ভ্যাবাচ্যাকা খেয়ে গেল। না মানে, আপনাকে একটা কথা বলতে চাচ্ছিলাম। কাদের হাসল। এসো, ভেতরে এসো। কাদেরের রুমে ইরা ধীরে ধীরে ভেতরে ঢুকল। প্রথমবারের মতো রুমটাকে ভালো করে দেখল। চারপাশে বই, একটা ডেস্কে মেডিকেল রিপোর্ট, ছোট একটা টেবিলের উপর গিটারের কভার রাখা। কাদের ইরাকে একটা চেয়ারে বসতে বলল। তারপর নিজেও বসল। কি কথা বলতে চাচ্ছিলে? ইরা কিছুক্ষণ চুপ থেকে বলল, আপনি আপনার কি কখনো কাউকে খুব আপন মনে হয়নি? কাদের চুপচাপ ইরার দিকে তাকিয়ে রইল। তার চোখে যেন একটা অদ্ভুত বিষণ্ণতা খেলা করল। সবাই একটা সময় কাউকে না কাউকে খুব আপন ভাবে, কিন্তু সময়ের সাথে সেই আপন মানুষগুলো দূরে সরে যায়। ইরার গলার স্বর কাঁপল। আপনার জীবনে কি তেমন কেউ ছিল? কাদের এবার তাকালো জানালার বাইরে। মুখে হালকা হাসি, কিন্তু চোখে চাপা কষ্ট। হ্যাঁ, ছিল। কাদেরের গল্প। কাদের ধীরে ধীরে বলতে শুরু করল। আমার জীবনে নীলা নামে একটা মেয়ে ছিল। কলেজের বন্ধু ছিল সে। খুব হাসি খুশি, প্রাণবন্ত। আমি আর নীলা সবকিছু শেয়ার করতাম। তার স্বপ্ন ছিল একদিন বড় ডিজাইনার হবে, আর আমার স্বপ্ন ছিল ডাক্তার হওয়া। আমরা দুজন নিজেদের জীবন সাজানোর পরিকল্পনা করতাম। কিন্তু কাদের থেমে গেল। ইরা তাকিয়ে রইল তার মুখের দিকে। একদিন হুট করেই নীলা চলে গেল। ক্যান্সার ধরা পড়েছিল তার। সবকিছু খুব দ্রুত শেষ হয়ে গেল। আমি কিছুই করতে পারলাম না। তখন থেকেই মনে হলো,
আমি যেন সব হারিয়েছি। সেই সময় থেকে আমি খুব একটা কথা বলি না। নীরবতা আমার অভ্যাস হয়ে গেছে। কাদেরের কণ্ঠস্বর নরম ছিল, কিন্তু তাতে একটা গভীর শূন্যতা ছিল। ইরার অনুভূতি। কাদেরের গল্প শুনে ইরা কিছুক্ষণ চুপচাপ বসে রইল। তার মনে হল, এই মানুষটা একা একাই কত কিছু সহ্য করেছে। এই নীরবতার পেছনে এত কষ্ট লুকিয়ে আছে, তা কখনো বুঝতেই পারেনি সে। আপনি কি এখনো তাকে মনে করেন? কাদের হালকা হেসে বলল, মনে করি না বললে মিথ্যে বলা হবে। কিন্তু জীবন থেমে থাকে না, ইরা। মানুষ হারিয়ে যায়, কিন্তু তার স্মৃতি থেকে যায়। ইরা চুপচাপ উঠে দাঁড়াল। তার মনে হচ্ছিল, কাদেরের এই গল্প তাকে আরও কাছাকাছি এনে দিয়েছে। রাতে রাতে নিজের বিছানায় শুয়ে ইরা কাদেরের কথা ভাবছিল। এই মানুষটা কি সত্যিই এমন অনুভূতিহীন, নাকি নিজের কষ্টগুলো চেপে রেখে নীরবতাকে বন্ধু বানিয়েছে? তার মনে কেমন যেন একটা অপরাধবোধ হচ্ছিল। এই মানুষটাকে এতদিন বুঝতে পারিনি। সবসময় ভেবেছি সে অনুভূতিহীন। অথচ তার ভেতরে এত বেদনা আছে। ঘুম আসছিল না ইরার। ধীরে ধীরে সে উঠে গেল। বিছানা থেকে নামল এবং বারান্দার দরজাটা খুলে বাইরে দাঁড়াল। চাঁদের আলো ছড়িয়ে পড়েছে আকাশ জুড়ে। বারান্দার রেলিং ধরে সে দাঁড়িয়ে থাকল কিছুক্ষণ। পেছনে থেকে কাদেরের গলা ভেসে এলো, ঘুম হয়নি? ইরা পিছন ফিরে তাকাল। কাদের বারান্দায় এসে দাঁড়িয়েছে। তার হাতে একটা চায়ের কাপ। আপনি? ইরা অবাক হল। কাদের মৃদু হাসল। ঘুম আসে না সব সময়। মাঝে মাঝে রাতের এই নীরবতা ভালো লাগে। ইরা চুপচাপ তার পাশে এসে দাঁড়াল। দুজন চুপচাপ দাঁড়িয়ে চাঁদের দিকে তাকিয়ে রইল। পরের দিন সকালে ইরা উঠে দেখল, কাদের রেডি হয়ে বেরিয়ে যাচ্ছে। সে একবার ইরার দিকে তাকিয়ে বলল, তোমার জন্য একটা বই রেখে যাচ্ছি, পড়ে দেখো। ইরা কিছু না বলেই তাকিয়ে রইল। কাদের চলে গেল। তার ডেস্কের উপর একটা বই রাখা। সেই বইয়ের পাতা উল্টিয়ে প্রথম পাতায় লেখা, অনুভূতিগুলো প্রকাশ না করলে সম্পর্কগুলো দূরে সরে যায়। ইরা গভীরভাবে তাকিয়ে রইল সেই লেখাটার দিকে। সকালটা কেমন যেন থমথমে লাগছিল ইরার কাছে। জানালার বাইরে সূর্যের আলো বেশ ঝলমলে হলেও তার ভেতরটা অদ্ভুতভাবে শূন্য লাগছে। কাদেরের রেখে যাওয়া বইটা তার সামনে টেবিলে রাখা। পাতায় লেখা সেই লাইনটা বারবার তার মনে ঘুরপাক খাচ্ছে। অনুভূতিগুলো প্রকাশ না করলে সম্পর্কগুলো দূরে সরে যায়। ইরা ধীরে ধীরে বইটা হাতে তুলে নিল। মলাটের পেছনে ছোট্ট করে লেখা, প্রতিটি সম্পর্কের গভীরে একটা গল্প থাকে। সেই গল্পটা কখনো বলা হয়, কখনো চাপা পড়ে যায়। মামির সাথে কথা। ড্রয়িং রুমে গিয়ে ইরা দেখল মামি সোফায় বসে কাপড় গুছাচ্ছেন। মামি তাকে দেখে হাসি মুখে বললেন, এই যে বৌমা, ঘুম থেকে উঠেছিস? চাটা খেয়েছিস? ইরা ধীরে ধীরে বসল মামির পাশে। মামি, একটা কথা জিজ্ঞেস করব? হ্যাঁ, বল মা। কাদের ভাইয়া সবসময় এমন চুপচাপ কেন? কখনো কি এরকম ছিল না? মামি কিছুক্ষণ চুপ থেকে একটা দীর্ঘশ্বাস ফেললেন। ও ছোটবেলা থেকেই একটু শান্ত। কিন্তু যখন নীলার ঘটনা ঘটল, তখন ওর মধ্যে অনেক বড় পরিবর্তন এল। ও একদম নিজের মধ্যে ঢুকে গেল। নীলা ছিল ওর খুব কাছের বন্ধু। ওর যাওয়া ওকে অনেকটা নিঃসঙ্গ করে দিয়েছে। ইরা চুপ হয়ে গেল। মামির কথাগুলো শুনে তার মনে হল, কাদেরের নীরবতার কারণ যতটা সহজ মনে হচ্ছিল, ততটা সহজ নয়। বিকেল গড়িয়ে সন্ধ্যা। ইরা বারান্দায় দাঁড়িয়ে আছে। কাদেরের গাড়ির শব্দ শুনে তার মনটা একটু অস্থির হয়ে উঠল। সে দ্রুত ভেতরে চলে এলো। কাদের রুমে ঢুকে ব্যাগ নামিয়ে টেবিলে রাখল। ইরা দরজার কাছে দাঁড়িয়ে বলল, আপনার জন্য চা আনব? কাদের তাকালো ইরার দিকে।
ধন্যবাদ, কিন্তু আজ চা লাগবে না। ইরা মাথা নিচু করে বেরিয়ে যাচ্ছিল, তখন কাদের বলল, তুমি বইটা পড়েছ? ইরা পেছনে ফিরে তাকিয়ে বলল, হ্যাঁ। ভালো লেগেছে। ভালো লেগেছে মানে? মানে এটা পড়ে মনে হলো আমাদের অনেক কথাই বলা উচিত। সবকিছু চেপে রাখা ঠিক না। কাদের এবার একটা হাসি দিল। হয়তো ঠিক বলেছ, কিন্তু সব কথা কি বলা যায়? ইরা কিছুক্ষণ চুপ থেকে বলল, সব কথা হয়তো নয়, কিন্তু কিছু কথা না বললে সম্পর্কগুলো আসলেই দূরে সরে যায়। সবার সাথে ডিনার করছে কাদের আর ইরা। খাবার শেষে মামি বললেন, কাল তো আমাদের নূর ফুফুর বাড়িতে দাওয়াত। ইরা, তুই আর কাদের কাল সকালে রেডি হয়ে যাবি। আমি আর তোর মামা পড়ে যাব। ইরা অবাক হল। আমরা আগে যাব কেন? মামি হেসে বললেন, কারণ তোর শ্বশুরবাড়ির বউকে সবাই দেখতে চায়। আর কাদের তো সবার আদরের। তোর সাথে সবাই একটু কথা বলবে। ইরার মনটা হালকা শঙ্কায় ভরে গেল। কাদেরের সাথে একা যাওয়ার কথা ভাবতেই বুক ধকধক করতে লাগল। পরের দিন সকালে দুজন গাড়িতে বসল। কাদের ড্রাইভ করছে আর ইরা পাশে বসে আছে। দুজনেই চুপচাপ। ইরা জানালার বাইরে তাকিয়ে রইল। ভয় পাচ্ছ? কাদের হঠাৎ জিজ্ঞেস করল। ইরা চমকে তাকালো তার দিকে। না তো। কেন? কাদের মৃদু হাসল। তোমার মুখ দেখে তো মনে হচ্ছে যেন যুদ্ধের ময়দানে যাচ্ছ। ইরা মুচকি হেসে বলল, আপনি জানেন সব, শুধু প্রকাশ করেন না। কাদের আর কিছু বলল না। গাড়ি চলতে থাকল। নূর ফুফুর বাড়িতে পৌঁছানোর পর চারপাশে লোকজন ইরাকে ঘিরে ধরল। সবাই তাকে দেখতে এসেছে। কাদেরকে নিয়ে নানা কথা বলতে বলতে কেউ বলছে, কাদের তো সবসময় খুব চুপচাপ। ইরাকে কি খুব ভয় দেখায় নাকি? কাদের হাসল। না, ইরাকে তো আমিই ভয় পাই। এই কথা শুনে সবাই হাসল। ইরার চোখে মুখে হাসি ফুটে উঠল। কাদেরের এমন রসিকতা করার ক্ষমতা আছে, এটা সে ভাবতেই পারেনি। ফুফু ইরার হাত ধরে বললেন, মা, কাদেরকে বোঝা একটু কঠিন, কিন্তু তুইই পারবি ওকে বদলাতে। ইরা চুপ হয়ে গেল। সত্যিই কি সে পারবে কাদেরের এই নীরবতা ভাঙতে? ফেরা পথে কাদের বলল, সবাই তোমাকে পছন্দ করেছে। ইরা হেসে বলল, আর আমি তো আপনার ভয় পাই না। সবার সামনে আপনি কেন এমন বললেন? কাদের একটু হাসল। কারণ সত্যিই মনে হয় তুমি আমাকে ভয় পাও না। ইরা চুপ হয়ে গেল। তার মনে কাদেরের প্রতি অদ্ভুত একটা টান অনুভব হচ্ছে। রাতে বিছানায় শুয়ে ইরা ভাবছিল, কাদেরের সেই হাসিটা মনে পড়ছে তার। সে কি সত্যিই নীরবতাকে তার বন্ধু করে নিয়েছে? ইরার মনে হচ্ছে কাদেরের নীরবতার পেছনের দেয়ালটা ধীরে ধীরে ভাঙতে শুরু করেছে। তার চোখ বন্ধ হয়ে আসল। মনে মনে সে ভাবল, আমি পারব, এই মানুষটার মুখে হাসি এনে দিতে পারব। রাতের শহর ঘুমিয়ে পড়েছে। জানালার বাইরে ঠান্ডা বাতাসে পর্দা উড়ছে। ইরা ছাদের রেলিং ধরে দাঁড়িয়ে আছে। তার চুলগুলো এলোমেলো হয়ে বাতাসে উড়ছে। মাথার ভেতর নানা চিন্তা ভিড় করছে। কাদেরের প্রতি এই অদ্ভুত অনুভূতি কেন হচ্ছে তা বুঝতে পারছে না। মনে হচ্ছে এই মানুষটাকে আরও কাছ থেকে জানতে চায় সে। তার নীরব চোখের ভাষা পড়তে চায়। কাদের খুব ভোরে বেরিয়ে গেছে। ইরা টেবিলে বসে চা খাচ্ছিল। মামি এসে পাশে বসে বললেন, আজ দুপুরে তো কাদের একটু তাড়াতাড়ি ফিরবে। তোরা দুজন মিলে একটা কাজ করতে যাবি। ইরা অবাক হল। কি কাজ? মামি হেসে বললেন, তোর জন্য কাদেরের পছন্দের কিছু কেনাকাটা করতে হবে। ওর নিজের কোনো পছন্দ নেই। তুই তো এখন ওর দেখাশোনা করবি। ইরার গাল লাল হয়ে উঠল। আমার তো কিছু দরকার নেই মামি। তাছাড়া কাদের ভাই এসব নিয়ে ভাববে না।
মামি চুপচাপ তার দিকে তাকিয়ে বললেন, শোন ইরা, কাদেরের মতো মানুষদের বুঝতে হলে তাদের মন থেকে দূরত্বটা কমাতে হয়। আর তুই পারবি ওকে বদলাতে। আমি জানি। গেটের শব্দে ইরা জানালার দিকে তাকাল। কাদের গাড়ি পার্কিং করে সোজা বাসায় ঢুকল। তার চোখে ক্লান্তি, কিন্তু মুখে অদ্ভুত এক প্রশান্ত ভাব। চল, বের হতে হবে। ইরা অবাক হয়ে বলল, কোথায়? মামি বলেছে কিছু কেনাকাটা করতে হবে। তুমি কি প্রস্তুত? ইরা চুপচাপ উঠে দাঁড়াল। ভেতরে এক অজানা উত্তেজনা কাজ করছে তার। গাড়ি থামতেই ইরা ধীরে ধীরে নেমে গেল। কাদেরের পাশে হাঁটতে হাঁটতে মনে হল যেন তাদের দুজনকে সবাই দেখছে। আপনি কি কখনো নিজের জন্য কিছু কেনেন না? ইরা জানতে চাইল। কাদের মৃদু হাসল। নিজের জন্য কিছু কেনার দরকার হয়নি। প্রয়োজন পড়লে অন্যরা এনে দেয়। আপনার কি কোনো পছন্দ নেই? নীরবতা। কাদেরের এমন উত্তর শুনে ইরা বিরক্ত হল। আপনার কি সবসময়ই এমন কবিতা কথা বলতে ইচ্ছে করে? কাদের হেসে ফেলল। কবিতা নয়, সত্যি কথা। অনেক সময় নীরবতা পছন্দের থেকেও বেশি কিছু শিখিয়ে দেয়। ইরা একটা শাড়ি হাতে নিয়ে বলল, এটা কেমন দেখাচ্ছে? কাদের এক নজর তাকিয়ে বলল, ভালো। কিন্তু আপনি তো ভালোমন্দ বোঝেনি না। আমি বলেছি ভালো, তার মানে ভালো। ইরা বিরক্ত হয়ে অন্যদিকে চলে গেল। কিছুক্ষণ পরে কাদের একটা নীল রঙের শাড়ি নিয়ে ইরার সামনে ধরল। এটা কেমন? ইরা অবাক হয়ে তার দিকে তাকাল। আপনি শাড়ি পছন্দ করছেন? কাদের স্বাভাবিক গলায় বলল, হ্যাঁ, নীল রং তোমার গায়ের রঙের সাথে মানাবে। পছন্দ হলে এটা নাও। ইরা শাড়ির দিকে তাকিয়ে বলল, আপনি তো জানেনই না কোনটা আমাকে মানাবে। আর আপনি এতক্ষণ ধরে আমাকে দেখছিলেন নাকি? কাদের হেসে বলল, না, তবে এটা আমার পছন্দ হয়েছে। তোমার পছন্দ না হলে রেখে দাও। ইরা চুপ হয়ে গেল। তার মুখের হাসি আর লুকাতে পারল না। গাড়ি ছুটে চলেছে। বাইরে সন্ধ্যার আকাশে লালচে রং মিশে যাচ্ছে। ইরা জানালার বাইরে তাকিয়ে রইল। তোমার কি লাগবে সেটা তোমাকে বলতে হবে। আমি বুঝতে পারি না। কাদের বলল। ইরা হেসে বলল, আপনার মতো মানুষ কিভাবে কারো চাহিদা বুঝবে? কাদের চুপ করে রইল কিছুক্ষণ। তারপর বলল, সবাই একটা সময় না একটা সময় বুঝতে শেখে। শুধু সময় লাগে। ইরা এবার কাদেরের দিকে তাকাল। তার মুখে অদ্ভুত একটা শান্ত ভাব। মনে হল সে আস্তে আস্তে নিজের নীরবতা ভাঙতে শুরু করেছে। রাতে ইরা শাড়িটা বের করে খাটের উপর রাখল। শাড়ির রংটা সত্যিই খুব সুন্দর। তার মনে হচ্ছিল এটা পরে কাদেরের সামনে দাঁড়াবে। তুমি পারবে ওকে বদলাতে? মামির কথা মনে পড়ল। শাড়িটার উপর হাত বুলিয়ে ইরা মনে মনে বলল, আমি পারব। আমি কাদের ভাইয়ের জীবনে একটা রং নিয়ে আসব। রাতটা ছিল অন্যরকম। জানালার পাশে দাঁড়িয়ে ইরা আকাশের দিকে তাকিয়েছিল। পূর্ণিমার চাঁদ যেন আজ একটু বেশিই ঝলমল করছে। কাদেরের মুখটা বারবার মনে পড়ছে। তার ঠোঁটের কোণে অদ্ভুত শান্ত হাসি, আবার চোখের গভীরে চাপা বিষণ্ণতা। ইরার ভেতরটা কেমন যেন অস্থির হয়ে উঠল। বুকের ভেতর অজানা অনুভূতি খেলা করছে। নিজের অজান্তেই হাত বাড়িয়ে শাড়ির বাক্সটা খুলে শাড়িটা হাতে নিল। নীল রঙের সেই শাড়ি, যেটা কাদের তার জন্য পছন্দ করেছিল। সকাল। কাদেরের রুম থেকে আলো দেখা যাচ্ছে। ইরা ধীরে ধীরে দরজার সামনে এসে দাঁড়াল। কিছুক্ষণ দাঁড়িয়ে সে নক করল। ভেতরে আসতে পারি? কাদের চমকে তাকাল। তার সামনে ইরা, নীল শাড়ি পরা। তার কপালে ছোট্ট একটা টিপ, খোলা চুল। কাদের কিছুক্ষণ স্তব্ধ হয়ে তাকিয়ে রইল। আপনি কি অবাক হয়েছেন? ইরা হেসে জিজ্ঞেস করল।
কাদের নিজেকে সামলে বলল, এই শাড়িটা মানিয়েছে। ইরার মুখে হাসি ফুটে উঠল। আপনার পছন্দ এত খারাপ নয়। কাদের একটু মৃদু হাসল। তুমি সাজতেন ভালোবাসো? সব মেয়ে সাজতেন ভালোবাসে, কিন্তু কেউ যখন সত্যিকারের প্রশংসা করে তখন সাজতেন আরও ভালো লাগে। কাদের কিছু না বলে বইয়ের দিকে চোখ ফেরাল। ইরা টেবিলের পাশে দাঁড়িয়ে বলল, আপনি সব সময় বই পড়েন। আপনি কি কখনো গল্প লেখেন? কাদের তাকালো তার দিকে। লেখার কথা কখনো ভাবিনি, তবে নিজের অনুভূতি লিখে ফেলি মাঝে মাঝে, ডায়েরির পাতায়। ইরার গলা কৌতূহল ভরা। কাদের হালকা মাথা নেড়ে বলল, হ্যাঁ, তোমার মতো গল্প লিখতে পারি না। গল্প তো জীবন থেকেই আসে। কাদেরের মুখে একটা মৃদু হাসির রেখা দেখা গেল। ইরা বুঝল, এই মানুষটার অনুভূতিগুলো কেবল সময়ের অপেক্ষায় চাপা পড়ে আছে। আজ বাসায় সবাই আছে। মামি রান্না করছেন, আর কাদের ল্যাপটপে কি যেন কাজ করছে। ইরা বসার ঘরে বসে কাদেরের দিকে তাকিয়ে রইল। আপনি কি সবসময় এত কাজের মধ্যে ডুবে থাকেন? কাদের চোখ না তুলেই বলল, মানুষ কাজেই বাঁচে, কিন্তু কাজের বাইরে কি কোনো সময় নেই আপনার? কাদের এবার চোখ তুলে তাকাল। সময় তো আছে, কিন্তু তার জন্য সঙ্গী লাগে। সঙ্গীহীন সময় অর্থহীন। ইরার বুকটা ধক করে উঠল। সে আস্তে করে বলল, আপনার সঙ্গী তো আমি হতে পারি, যদি চান। কাদের কিছুক্ষণ ইরার দিকে তাকিয়ে থাকল। তুমি কি সত্যিই পারবে? ইরার গাল লাল হয়ে গেল। সে কিছু না বলে মাথা নিচু করল। সন্ধ্যা। মামি চা বানিয়ে সবার জন্য নিয়ে এলেন। ইরা কাদেরের পাশে বসল। মামি হাসতে হাসতে বললেন, তোমরা দুজন কি একটু বের হবে না ঘুরতে? সব সময় তো কাদের বই আর কাজ নিয়েই থাকে। ইরা, তুই তো ওকে একটু বাইরে নিয়ে যাবার ব্যবস্থা করতে পারিস। ইরা মুচকি হেসে বলল, চলুন না, আজ একটু হাঁটাহাঁটি করা যাক। কাদের বিরক্ত মুখে বলল, আমি হাঁটতে বেরোই না। কিন্তু আজ বের হবেন, না হলে আমি কিন্তু খুব রাগ করব। মামি বললেন, কাদের, আজ তোর কোনো অজুহাত চলবে না। যাও একটু ঘুরে আসো। কাদের ইরার দিকে তাকিয়ে অসহায় ভঙ্গিতে বলল, ঠিক আছে, তোমার জেদ আমি মানলাম। বাইরে সন্ধ্যার বাতাস খুব আরামদায়ক। ইরা আর কাদের পাশাপাশি হাঁটছে। রাস্তার বাতিগুলো জ্বলে উঠেছে। আপনার কি একদমই হাঁটতে ভালো লাগে না? কাদের একটু হেসে বলল, একসময় হাঁটতে ভালো লাগত, এখন সময় পাই না। আজকের সময় তো আমার জন্য। কাদের চুপচাপ তার দিকে তাকাল। ইরা আবার বলল, আপনার কি কখনো মনে হয়নি জীবন থেকে হারিয়ে যাওয়া সময়গুলো আবার ফিরে আসুক? হারানো সময় ফিরে আসে না, শুধু স্মৃতি থেকে যায়। আপনি কি নীলার কথা বলছেন? কাদের থমকে দাঁড়াল। ইরা তার মুখের দিকে তাকিয়ে বলল, আমি জানি নীলার কথা। মামি আমাকে বলেছেন। কিন্তু আপনাকে বলতেই হবে, জীবনের সব রং কি হারিয়ে গেছে? কাদের দীর্ঘশ্বাস ফেলে বলল, সব রং হারায় না, কিছু রং বেঁচে থাকে, কেবল তার স্বরূপ বদলে যায়। তাহলে কি আমি সেই বদলে যাওয়া রং হতে পারি? কাদের বিস্মিত হয়ে ইরার দিকে তাকাল। ইরার মুখটা খুব শান্ত ছিল। সে ধীরে ধীরে হাঁটতে শুরু করল। কাদের কিছুক্ষণ চুপ থেকে বলল, সম্ভবত পারবে, কিন্তু তার জন্য সময় লাগবে। ইরার অনুভূতি। রাতে ইরা ঘরে ফিরে বিছানায় শুয়েছিল। তার মনে আজ অনেক প্রশ্ন, অনেক অনুভূতি জমা হয়েছে। কাদেরের চোখের ভাষা ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে। সেই নীরব মানুষটার অনুভূতিগুলো কি সে স্পর্শ করতে পারছে? ইরা নিজের বুকের উপর হাত রেখে বলল, কাদের ভাই, আমি পারব। আপনার জীবনে আমি নতুন রং আনব। রাত গভীর হলেও ইরার চোখে ঘুম নেই।
কাদেরের কথাগুলো আজ সারাদিন তার মনে গেঁথে আছে। সব রং হারায় না, কিছু রং বেঁচে থাকে, কেবল তার স্বরূপ বদলে যায়। সে কি সত্যিই সেই নতুন রং হতে পারবে? নিজের মনেই প্রশ্ন করে ইরা। সকালের শুরু। পরদিন সকাল। মামি রান্নাঘরে ব্যস্ত। ইরা চায়ের কাপ হাতে নিয়ে বারান্দায় দাঁড়িয়ে আছে। হঠাৎ কাদেরকে দেখল গেট দিয়ে বেরিয়ে যাচ্ছে। ইরা ছুটে গিয়ে বলল, কোথায় যাচ্ছেন? কাদের পেছনে ফিরে তাকাল। হাসপাতালে। জরুরি কিছু রোগী আছে। কিন্তু আজ তো ছুটির দিন। কাদের মৃদু হাসল। ছুটি আমার জন্য নয়, ডাক্তারদের জন্য কিছু ছুটির দিনও দায়িত্ব হয়ে যায়। ইরা কিছুক্ষণ চুপ থেকে বলল, আমি কি আপনাকে একটু সঙ্গ দিতে পারি? কাদের অবাক হয়ে ইরার দিকে তাকাল। তুমি হাসপাতালে যেতে চাও? হ্যাঁ। কেমন হয়, আপনার কাজটাও দেখা হবে আর আপনাকে একটু বুঝতেও পারব। কাদের একটু দ্বিধা করে বলল, ঠিক আছে, চলো। কাদেরের গাড়ি এসে থামল হাসপাতালের সামনে। ইরা একটু উত্তেজিত, কিন্তু ভেতরে চাপা অস্বস্তিও কাজ করছে। ভেতরে ঢুকে সে দেখল ওয়ার্ডে রোগীদের ভিড়, নার্সদের ছোটাছুটি আর চিকিৎসকদের ব্যস্ততা। কাদের ইরার দিকে তাকিয়ে বলল, এটাই আমার পৃথিবী। এখানে আমার সময় কেটে যায়। আপনি কি কখনো ক্লান্ত হন না? ক্লান্তি আসে, কিন্তু এখানে মানুষের মুখে হাসি ফিরিয়ে দেওয়ার আনন্দ ক্লান্তিকে দূরে ঠেলে দেয়। ইরা অবাক চোখে কাদেরের দিকে তাকাল। এই মানুষটার ভেতরটা এতটা সংবেদনশীল, অথচ বাইরে থেকে বোঝা দেয়। কাদেরের হাতে থাকা ফাইলগুলো ঘাঁটতে ঘাঁটতে তারা এক শিশুর কেবিনে ঢুকল। ছোট্ট মেয়ে, নাম রুবাই। ক্যান্সারের রোগী। মাথায় চুল নেই, তবে মুখে হাসি লেগে আছে। রুবাই, কেমন আছো? কাদের মৃদু গলায় জিজ্ঞেস করল। মেয়েটি হাসল। ভালো আছি ডাক্তার আঙ্কেল। আপনার দেওয়া বইগুলো পড়েছি। কাদের ইরার দিকে তাকিয়ে বলল, এটাই রুবাই, আমার সবচেয়ে সাহসী রোগী। ইরা মেয়েটার কাছে গিয়ে বসল। তুমি বই পড়তে ভালোবাসো? রুবাই মাথা নেড়ে বলল, হ্যাঁ, কষ্ট ভুলে থাকার জন্য বই পড়ি। ডাক্তার আঙ্কেল বলে মন ভালো রাখতে হবে। ইরার বুকটা মোচড় দিয়ে উঠল। ছোট্ট একটা শিশু জীবনের জন্য এমন যুদ্ধ করছে, অথচ মুখে হাসি ধরে রেখেছে। কাদের ইরার দিকে তাকিয়ে বলল, জীবনের আসল লড়াই এখানেই। এখানে মানুষ বাঁচার জন্য কিভাবে লড়াই করে তা দেখলে নিজের কষ্টগুলো ছোট মনে হয়। হাসপাতাল থেকে ফেরার পথে গাড়িতে বসে ইরা চুপচাপ বাইরের দিকে তাকিয়ে রইল। কাদের তার দিকে তাকিয়ে বলল, চুপচাপ কেন? আজ অনেক কিছু শিখলাম। এতদিন ভেবেছি আমার জীবনের কষ্টগুলোই সবচেয়ে বড়, কিন্তু আজ বুঝলাম অনেকেই তার চেয়ে অনেক বেশি কষ্ট নিয়ে বেঁচে আছে। কাদের মৃদু হেসে বলল, কিছু মানুষ নিজের কষ্টগুলো মুখে প্রকাশ করে না। তারা নীরবে তা বয়ে বেড়ায়। কারণ তারা জানে কষ্ট শেয়ার করলেই যে সব সময় সমাধান হয় এমন না। কিন্তু সব কষ্ট কি চেপে রাখা উচিত? কাদের একটু চুপ থেকে বলল, না, কাউকে না কাউকে বলা উচিত। কিন্তু সবার ভাগ্যে তেমন কেউ থাকে না। ইরা তার দিকে তাকিয়ে বলল, আপনি কি কখনো কাউকে বিশ্বাস করেননি? কাদের হেসে বলল, বিশ্বাস করেছিলাম, কিন্তু সময়ের সাথে সেই বিশ্বাস হারিয়ে গেছে। রাতে ইরার মনোসংযোগ। রাতে বিছানায় শুয়ে ইরা ভাবতে লাগল। কাদেরের নীরবতা যেন তার আরও বেশি কৌতূহলী করে তুলছে। এই মানুষটার জীবন এতটা একাকী কেন? নিজের অজান্তেই ইরার চোখের কোণে পানি চলে এলো। আমি কি এই মানুষটার পাশে দাঁড়াতে পারব? তার নীরব জীবনকে রঙিন করতে পারব? শুধু নিজের মনেই বলল, আমি হার মানব না। আপনার জীবনে আমিই সেই রং আনব, কাদের ভাই। সকালের আলো জানালার ফাঁক গলে ঘরে ঢুকেছে।
ইরা ঘুম ভাঙতেই দেখে সকালটা যেন অন্যরকম। তার মন এখন অস্থির হলেও কোনো এক অজানা কারণে শান্তিও অনুভব করছে। ইরা ডাইনিং টেবিলে বসে সকালের নাস্তা করছিল। মামি চা হাতে তার পাশে বসে বললেন, ইরা, আজ কি একটু সময় করে কাদেরের সাথে বাইরে বের হবি? ইরা চমকে তাকালো। বাইরে? কোথায়? সেটা তুই ঠিক করবি। তোদের একটু সময় কাটানো দরকার। কাদের এমনিতেই সারাদিন কাজ নিয়ে ডুবে থাকে। তুই একটু ওকে জীবনটাকে দেখতে শেখা। ইরা চুপ করে রইল। মামির কথাগুলো সত্যিই। কাদের যেন জীবনের সবকিছু চাপা দিয়ে কাজের আড়ালে নিজেকে লুকিয়ে রেখেছে। কাদের তার রুমে বসে বই পড়ছিল। ইরা দরজায় নক করে ভেতরে ঢুকল। আপনি কি আজ একটু সময় বের করতে পারবেন? কাদের বই থেকে চোখ সরিয়ে তাকালো। কেন? বাইরে যাব। আপনার একটু বিশ্রাম দরকার। কাদের হাসল। বিশ্রাম আমার জন্য নয়, কিন্তু আমি চাইছি। আর আজ আমার কথা শুনতেই হবে। কাদের কিছুক্ষণ তাকিয়ে রইল। ইরার চোখে একরকম জেদ আর আশার মিশ্রণ দেখে বলল, ঠিক আছে, তোমার কথাই শুনি। কাদের আর ইরা পার্কে গিয়ে হাঁটছে। জায়গাটা নির্জন আর শান্ত। চারপাশে পাখির ডাক আর বাতাসের মিষ্টি গন্ধ। আপনি এত চুপচাপ কেন থাকেন? ইরা হঠাৎ জিজ্ঞেস করল। কাদের কিছু না বলে পাথর ঘাটে বসল। চুপ থাকা অনেক সহজ। কথা বললে অনেক কিছু বলতে হয় যা বলার দরকার নেই। কিন্তু সব কথা কি অপ্রয়োজনীয়? না। তবে কিছু কথা না বলাই ভালো। ইরা কাদেরের পাশে বসল। আপনার মনে কি আছে সেটা আমি জানি না, কিন্তু আমি জানি নীরবতার আড়ালে আপনি অনেক কথা চাপা দিয়ে রেখেছেন। কাদের তাকালো ইরার দিকে। তুমি সবসময় এমন কথা বলো কেন? কারণ আমি আপনার নীরব চোখের ভাষা পড়তে চাই। আপনাকে বুঝতে চাই। কাদের কিছুক্ষণ চুপ থেকে বলল, তুমি কি জানো হারিয়ে যাওয়া মানুষকে ভুলে যাওয়া সহজ নয়? তাদের স্মৃতিগুলো রয়ে যায় আর তারা ফিরে আসে না। আপনি কি নীলার কথা বলছেন? কাদের চমকে তাকালো। ইরা মৃদু স্বরে বলল, আমি জানি। মামি বলেছিলেন। কাদের মাথা নিচু করে বলল, নীলা আমার ছোটবেলার বন্ধু ছিল। একসাথে বড় হয়েছি। জীবনের একটা সময় সে খুব কাছের ছিল। কিন্তু এক দুর্ঘটনা সব বদলে দিল। তাকে আর ফিরে পাওয়া গেল না। ইরার বুকটা কেঁপে উঠল। আপনি কি সেই কষ্ট আজও ভুলতে পারেননি? কষ্ট ভুলে ফেলা যায় না, শুধু তার সাথে বাঁচতে শিখতে হয়। ফিরে আসার পথে গাড়িতে বসে ইরা চুপ করেছিল। কাদের গাড়ি চালাচ্ছে। হঠাৎ ইরা বলল, কষ্টগুলোকে চাপা রেখে তো জীবন চলে না, সেগুলো ভাগ করে নিতে হয়। আপনারও উচিত নিজের কষ্টগুলো শেয়ার করা। কাদের মৃদু হেসে বলল, তুমি কি আমার সাইকোলজিস্ট হতে চাইছ? না, আমি শুধু চাই আপনার জীবনে আনন্দ আসুক। কাদের ইরার দিকে তাকিয়ে এক মুহূর্ত থেমে বলল, তুমি খুব অদ্ভুত মেয়ে। তোমার এই কথাগুলো আমাকে ভাবায়। ইরা মনে মনে হাসল। আমি পারবো আপনাকে জীবনের আলো দেখাতে। আপনি তা বিশ্বাস করুন আর না করুন। রাতে ইরা ঘরে ফিরে শাড়ি বদলে আয়নার সামনে দাঁড়াল। আজ কাদেরের নীরবতা আরও একটু খুলে গেছে। তার কাছে এইটুকুই অনেক বড় প্রাপ্তি। বিছানায় শুয়ে মনে মনে বলল, কাদের ভাই, আপনার জীবনের সেই হারানো রঙগুলো আমি ফিরিয়ে আনব। আপনাকে বোঝাবো জীবন কেবল অতীতের কষ্টে আটকে নেই। সামনে এগোনোর জন্য ভালোবাসার হাতটা ধরতে হয়। রাত গভীর হলেও ইরার চোখে ঘুম নেই। তার মন কেমন অস্থির। কাদেরের বলা কথাগুলো বারবার মনের ভেতর ঘুরপাক খাচ্ছে। নীলার গল্প শুনে মনে হল কাদেরের কষ্টটা যেন আরও গভীর। হারানো মানুষকে ভুলে ফেলা সহজ নয়। স্মৃতিগুলো থেকে যায়। ইরা জানে
এই স্মৃতিগুলো ভেঙে ফেলা যায় না, কিন্তু কাদেরকে এই দেয়াল থেকে বের করে আনতেই হবে। সকালের আলাপ। পরদিন সকালে নাস্তার টেবিলে বসে ইরা দেখল কাদের ল্যাপটপে ব্যস্ত। মাথা নিচু করে কি যেন করছে। ইরা জিজ্ঞেস করল, কি করছেন? কাদের চোখ না তুলে বলল, একটা রিপোর্ট তৈরি করছি। এত সকালে কাজ? আপনি কি কখনো নিজের জন্য একটু সময় বের করেন না? কাদের একটু বিরক্ত গলায় বলল, সময় নিয়ে কি করবে? নিজের জন্য বাঁচবেন। শুধু কাজের জন্য বাঁচা কি জীবনের লক্ষ্য হতে পারে? কাদের এবার চোখ তুলে তাকাল। ইরার চোখে তার প্রশ্নের ঝিলিক। তুমি এসব কথা এত ভাবো কেন? ইরা মৃদু হাসল। কারণ আমি আপনাকে ভাবতে শেখাতে চাই। আপনি কি জানেন, জীবনটা এমন এক জিনিস যা কেবল একবারই পাওয়া যায়। শুধু দায়িত্ব পালন করতে করতে একদিন দেখবেন নিজেই নিজেকে ভুলে গেছেন। কাদের একটু চুপ হয়ে রইল। ইরার কথাগুলো কেমন যেন তার ভেতরে গেঁথে গেছে। মামির পরিকল্পনা। দুপুরের পর মামি এসে ইরাকে বললেন, ইরা, সন্ধ্যায় তোদের দুজনকে একটা জায়গায় যেতে হবে। কোথায়? ইরা অবাক হয়ে জিজ্ঞেস করল। সেটা এখনই বলছি না। কাদেরকে বলেছি তুই তাকে সঙ্গ দিবি। এটা আমার স্পেশাল প্ল্যান। ইরা একটু হাসল। আপনি কি আমাদের দুজনকে জোর করে কাছাকাছি আনতে চাচ্ছেন? মামি হেসে বললেন, আমি চাই কাদেরের জীবনে কিছু পরিবর্তন আসুক। আর সেই পরিবর্তনের জন্য তুইই যথেষ্ট। সন্ধ্যায় কাদেরের সাথে। কাদের গাড়ি চালিয়ে ইরাকে নিয়ে যাচ্ছে। ইরা জানে না কোথায় যাচ্ছে তারা। কাদেরের চোখে বিরক্তির ছাপ। তুমি এসব মজার কাজে খুব পছন্দ করো মনে হয়। মজা করছি না। আমি শুধু চাই আপনি নিজের জন্য একটু বাঁচুন। কাদের চুপচাপ থাকল। কিছুক্ষণ পর গাড়ি থামল একটা পার্কের সামনে। পার্কটা বেশ নির্জন। সারা আকাশে সূর্যের শেষ আলো ফিকে হয়ে আসছে। এখানে কেন? কাদের অবাক হয়ে জিজ্ঞেস করল। ইরা মুচকি হেসে বলল, এখানে কেনাকাটা নেই, কাজের কোনো চাপ নেই। শুধু আমাদের জন্য সময়। এটা মামির প্ল্যান। কাদের বিরক্ত মুখে বলল, মা এসব নিয়ে এত ভাবেন কেন? কারণ তিনি আপনাকে ভালোবাসেন। আপনি এটা বুঝতে পারেন না? কাদের চুপ হয়ে গেল। এই মুহূর্তে ইরার কথাগুলো তার হৃদয় ছুঁয়ে গেল। পার্কে বসে। দুজনে পার্কের বেঞ্চে বসে আছে। ইরা কিছুক্ষণ চুপ থেকে বলল, আপনি কি কখনো কাউকে আপনার কষ্টের কথা বলেছেন? কাদের একদৃষ্টিতে সামনের দিকে তাকিয়ে বলল, না। সবাই তো ব্যস্ত নিজের জীবন নিয়ে। আমার কষ্ট শোনার সময় কারো নেই। আপনি কি জানেন, কেউ না কেউ সবসময় থাকে যারা আপনার কষ্ট শুনতে চায়। কিন্তু আপনি হয়তো তাদের দেখতে পান না। কাদের এবার ইরার দিকে তাকাল। তার চোখের গভীরে কিছু খুঁজতে লাগল। তুমি কি সেই মানুষ হতে চাও? ইরার গলা কেঁপে গেল। কিন্তু সে হাসি মুখে বলল, হয়তো যদি আমাকে সেই সুযোগ দেন। কাদের কিছু বলল না। বাতাসের মৃদু শব্দে যেন সবকিছু নীরব হয়ে গেল। ইরার চোখে ছিল অটুট বিশ্বাস। বাড়ি ফিরে ইরা নিজের রুমে গিয়ে বসল। তার মনে আজ একটাই চিন্তা। কাদেরের কষ্টগুলো আস্তে আস্তে ভেঙে যাচ্ছে, তার দেয়ালগুলো ধীরে ধীরে নরম হচ্ছে। আমি কি তার জীবনের অংশ হয়ে উঠতে পারব? আয়নায় নিজের দিকে তাকিয়ে ইরা মনে মনে বলল, আমি আপনাকে ভালোবাসতে শিখাবো কাদের ভাই। ভালোবাসা কষ্ট ভোলাতে পারে, এটা আপনাকে দেখিয়ে দেব। দিন গড়িয়ে যায়। কাদের আর ইরার মধ্যে এক অদ্ভুত নীরব বন্ধন তৈরি হতে থাকে। কাদেরের সেই কঠোর আর সংযত মুখে মাঝে মাঝে এক চিলতে হাসি দেখা দেয়। ইরার চোখ এড়ায় না। সকালের শুরু। সেদিন সকালে ইরা বারান্দায় দাঁড়িয়েছিল। কাদের গাড়ি বের করার জন্য তৈরি হচ্ছিল। ইরা হঠাৎই বলে উঠল,
আপনার কি মনে হয় কাজ ছাড়া আর কিছু নেই? কাদের চমকে তাকালো। তোমার এসব প্রশ্নের উত্তর কি কখনো শেষ হবে? না, যতদিন না আপনি একটু স্বাভাবিক হচ্ছেন। কাদের তার দিকে তাকিয়ে মৃদু হাসল। স্বাভাবিকতা কি জিনিস জানো? হ্যাঁ, জানি। স্বাভাবিকতা হলো হাসি, আনন্দ, ভালোবাসার মিশ্রণ। আর আপনি সেই মিশ্রণ থেকে অনেক দূরে। কাদের কিছুক্ষণ চুপ থেকে বলল, তুমি অদ্ভুত মেয়ে। কখনো কখনো মনে হয় তুমি খুব কাছের। ইরার মুখে মুচকি হাসি ফুটে উঠল। এই তো হলো কথা। আমি আপনাকে কাছের মানুষ হতে শেখাব। সন্ধ্যার পরিকল্পনা। সন্ধ্যায় ইরা মামির পাশে বসে বলল, মামি, আমি কাল কাদের ভাইকে একটা সারপ্রাইজ দেব। মামি আগ্রহ নিয়ে জিজ্ঞেস করলেন, কি সারপ্রাইজ? কাল পুরো দিনটা আমরা বাইরে কাটাব, শুধু আমি আর কাদের ভাই। মামি হেসে বললেন, এটা ভালো। ও তো বাইরে বেরোতেই চায় না। তুই তোর মতো করে ওকে সামলাতে পারবি। ইরার মনে আনন্দের ঢেউ। কাদেরের কঠোর মনটাকে একটু একটু করে ছুঁয়ে দেওয়ার জন্য এই চেষ্টাই তার ছোট্ট পদক্ষেপ। সারপ্রাইজ ডে। সকালবেলা কাদের রুম থেকে বেরিয়ে এসে দেখল ইরা পুরোপুরি প্রস্তুত। তুমি আবার কোথায় যাওয়ার জন্য রেডি হয়েছ? আমরা দুজন আজ বের হচ্ছি। এটা আমার সারপ্রাইজ। কাদের বিরক্ত মুখে বলল, আমি সময় পাব না। না, আজ আপনার কোনো অজুহাত চলবে না। আমি সব প্ল্যান করে ফেলেছি। আপনি রাজি না হলে মামিকে ডাকব। কাদের দীর্ঘশ্বাস ফেলে বলল, ঠিক আছে। সারপ্রাইজটা কোথায় নিয়ে যাবে আমাকে? তা পরে জানবেন। গাড়ি নিয়ে বের হন। দুজনের দিন। কাদের আর ইরা গাড়ি নিয়ে ছোট একটা রিসোর্টে এসে থামল। পাহাড়ের কোলে, সবুজে ঘেরা। ছোট্ট একটা ঝর্ণার শব্দে মনটা যেন শান্ত হয়ে যায়। কাদের চারপাশটা দেখে বলল, এখানে কেন? কারণ এখানে কোনো কাজ নেই, কোনো ফোন কল নেই। শুধু নির্জনতা আর শান্তি। কাদের মৃদু হেসে বলল, তুমি কি আমাকে বনে জঙ্গলে বন্দি করতে এনেছ? আপনি এটাকে বন্দি ভাবছেন? আমি তো এটাকে মুক্তি বলি। দুজন পাশাপাশি বসে ঝর্ণার পানির শব্দ শুনছিল। ইরা বলল, আপনার কি মনে হয় না জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো আমরা হারিয়ে ফেলি? কাদের চুপচাপ শুনছিল। আপনার চোখে আমি দেখতে পাই অনেক কিছু লুকিয়ে রেখেছেন। কিন্তু কেন? কষ্টগুলো কি আপনাকে বেঁধে রেখেছে? কাদের দীর্ঘশ্বাস ফেলল। সব কষ্টকে ভুলে থাকা যায় না। কিছু কষ্ট আমাদের জীবনকে শিখিয়ে দেয়। আমি যদি বলি আমি আপনাকে সেই কষ্টের চেয়ে অনেক বড় আনন্দ দিতে পারি? কাদের ইরার দিকে তাকাল। ইরার চোখের গভীরে অদ্ভুত বিশ্বাস। তুমি এসব কথা কেন বলো, ইরা? কারণ আমি আপনাকে ভালোবাসতে শিখাতে চাই। কাদেরের চোখে বিস্ময় ফুটে উঠল। এই প্রথম কেউ তাকে এভাবে বলল। ইরার কণ্ঠে আত্মবিশ্বাস, কোনো দ্বিধা নেই। ফেরার পথে গাড়ি চালানোর সময় কাদের একবার ইরার দিকে তাকিয়ে বলল, তুমি কি জানো তোমার এই কথাগুলো আমাকে ভাবায়? ভাবনা তো ভালো জিনিস। ভাবলেই পরিবর্তন আসে। কাদের হালকা হাসল। ইরার হৃদয় আনন্দে নেচে উঠল। এই হাসিটাই তো তার চাওয়া। বিছানায় শুয়ে ইরা ভাবছিল কাদেরের চোখের সেই প্রথম নরমতা। আজকের দিনটা যেন অনেক কিছু বলে গেল। আপনার কষ্টে আমি সঙ্গী হব। আপনি বিশ্বাস করুন একদিন আপনার হৃদয়ে আমার জন্য জায়গা হবেই। দিনগুলো ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিল। ইরা আর কাদেরের মধ্যকার দূরত্ব কমে আসছে। ইরার অনবরত চেষ্টায় কাদেরের কঠিন মনের দেয়ালে ফাটল দেখা দিতে শুরু করেছে। সেই ফাটল দিয়ে আলো ঝলমলে কিছু অনুভূতি কাদেরের হৃদয়ে ঢুকে পড়ছে। একদিন সকালে কাদের খুব ব্যস্ত। হাসপাতাল থেকে এক জরুরি কল এসেছে। ইরাকে বলল, আজ সময় নেই।
আমি হাসপাতাল যাচ্ছি। ইরা পিছন পিছন ছুটে গিয়ে বলল, আমি আপনাকে সাহায্য করতে চাই, আমাকে নিয়ে যান। কাদের অবাক হয়ে তাকালো। হাসপাতাল আমার জায়গা, সেখানে তোমার যাওয়ার দরকার নেই, কিন্তু আমি আপনার পাশে থাকতে চাই। আপনি আমাকে সাহায্যের সুযোগ দিন। হাসপাতালের ঘটনায় ইরার প্রমাণ। হাসপাতালে পৌঁছে ইরা অবাক হয়ে গেল। কাদের যেন অন্য মানুষ হয়ে গেছে এখানে। তিনি খুব দক্ষতার সাথে রোগীদের সাথে কথা বলছেন, সার্জারির জন্য প্রস্তুতি নিচ্ছেন। ইরা দূর থেকে সব লক্ষ্য করছিল। এক পর্যায়ে একটি রোগীর আত্মীয়রা হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে চিৎকার করতে শুরু করে। কাদের শান্ত গলায় তাদের বোঝানোর চেষ্টা করছিলেন, কিন্তু পরিস্থিতি ঘোলাটে হতে লাগল। ইরা এগিয়ে এসে বলল, আপনারা কেন এত অস্থির হচ্ছেন? এখানে সবাই আপনাদের প্রিয়জনের সুস্থতার জন্য কাজ করছেন, বিশ্বাস রাখুন। কাদের অবাক হয়ে ইরার দিকে তাকাল। আত্মীয়রা শান্ত হল। কাদেরের মনে হল ইরা যেন তার জীবনে একটি নতুন শান্তির স্রোত এনে দিয়েছে। ফিরে আসার পথে গাড়িতে বসে কাদের বলল, তোমাকে আজকে ধন্যবাদ দেওয়া উচিত, তুমি পরিস্থিতিটা সামলে নিলে। ইরা হাসল, এটাই তো জীবন, একে অন্যের পাশে দাঁড়ানোর নামই তো জীবন। কাদের চুপচাপ থাকল। কিছুক্ষণ পর বলল, তুমি কিভাবে এমন পারো ইরা? তোমার চোখে সবসময় এত বিশ্বাস কেন? ইরা তাকিয়ে বলল, কারণ আমি বিশ্বাস করি প্রত্যেক মানুষের ভেতরে একটা ভালো দিক আছে। শুধু সেই ভালোবাসাটা ছুঁতে পারলেই মানুষ বদলে যায়। কাদের আর কিছু বলল না, তবে ইরার কথা যেন তার হৃদয়ের গহীনে গিয়ে বাজল। একটি বিশেষ সন্ধ্যা। সেদিন সন্ধ্যায় ইরা বারান্দায় দাঁড়িয়েছিল। কাদের তার পাশে এসে দাঁড়াল। তোমার তো খুব শখ আমাকে বদলানোর। ইরা মুচকি হাসল, আপনাকে বদলাতে চাই না, শুধু চাই আপনার ভেতরের বন্ধ দরজাটা খুলুক। আর যদি না খোলে? খুলবে। ভালোবাসা দিয়ে বন্ধ দরজা খোলার জন্য সময় লাগে, আর আমি অপেক্ষা করতে রাজি আছি। কাদের তাকিয়ে রইল। ইরার কথায় তার ভেতরে জমে থাকা বরফ গলছে, এটা সে নিজেই টের পাচ্ছে। ভালোবাসার স্বীকারোক্তি। এক রাতে ইরা আর কাদের দুজনেই বারান্দায় দাঁড়িয়েছিল। চারপাশে নীরবতা, শুধু মৃদু বাতাস বইছে। ইরা বলল, কাদের ভাই, আমি আপনাকে কিছু বলতে চাই। কাদের অবাক হয়ে বলল, কি বলবে? ইরা মৃদু কণ্ঠে বলল, আমি আপনাকে ভালোবাসি। হয়তো এটা আমার জন্য খুব সহজ, কিন্তু আপনার জন্য কঠিন। তবুও আমি বলতে চেয়েছি। কাদের কিছুক্ষণ চুপ করে রইল। তার চোখে বিস্ময়। সে যেন নিজের অনুভূতি বুঝে উঠতে পারছে না। ইরা, তুমি এটা কেন বললে? কারণ আমি সত্যিটা বলতে চেয়েছি। ভালোবাসা কখনো লুকিয়ে রাখা উচিত নয়। আপনি হয়তো আমার এই অনুভূতিটা এখন বুঝতে পারবেন না, কিন্তু একদিন ঠিক বুঝবেন। কাদের কিছু বলল না, কিন্তু তার চোখের গভীরে এক অদ্ভুত কোমলতা ফুটে উঠল। দিনগুলো আরও এগিয়ে যায়। কাদের আর ইরার মধ্যে দূরত্ব পুরোপুরি মিলিয়ে যায়। ইরার ভালোবাসা কাদেরের ভেতরের জমাট বাঁধা বরফ ভেঙে নতুন সূর্যোদয় আনে। একদিন কাদের নিজে থেকেই বলল, ইরা, হয়তো তোমার ভালোবাসার জন্যই আমি বেঁচে আছি। তুমি না এলে হয়তো আজও আমি আমার অন্ধকারে হারিয়ে যেতাম। আমি তোমাকে ভালোবাসি। ইরার চোখে আনন্দের অশ্রু টলমল করছিল। আমি তো জানতামই যে একদিন আপনি আমাকে ভালোবাসবেন। ভালোবাসা এমনই কঠিনতম মনেও একদিন স্থান করে নেয়। ইরার ভালোবাসা কাদেরের জীবনে আলো হয়ে ফিরে আসে। সমাপ্ত।